এবার আমরা হাড়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একটা হাড়ের দুই ধরনের অংশ থাকতে পারে। আমি তোমাদের ছবি এঁকে একটু দেখাই, লক্ষ্য করো। এটা হচ্ছে একটা হাড়, এটা মনে করো একটা হাড়। হাড়ের উপরে দেখো একটা বেশ শক্ত পুরো আবরণ আছে। হাড়ের উপরে যে শক্ত পুরো আবরণটা থাকে, এই যে হাড়ের উপরে যে শক্ত পুরো আবরণটা থাকে, সে আবরণের নামই হলো পেরিওস্টিয়াম। তাহলে হাড়ের যে আবরণটা থাকে তার নামই হলো পেরিওস্টিয়াম। পেরি মানে হলো চারপাশের, ওস্টিয়াম মানে হলো হাড়ের। হাড়ের চারপাশে যা থাকে তার নামই হলো পেরিওস্টিয়াম। এই পেরিওস্টিয়াম কিন্তু দুই স্তরী। তাহলে পেরিওস্টিয়াম হলো দুই স্তরী একটা আবরণ। তাহলে হাড়ের চারপাশে পেরিওস্টিয়াম নামের একটা দুই স্তরী আবরণ থাকে। এখন হাড়ের ভেতরে অনেক কিছু থাকতে পারে। হাড়ের ভেতরে আবরণের ভেতরে যা কিছু থাকবে সব কিছুকেই বলবো আমরা হাড়ের মাতৃকা বা ম্যাট্রিক্স। হাড়ের এই ভেতরে যা কিছু আছে সবটুকুকেই বলবো আমরা হলো মাতৃকা বা ম্যাট্রিক্স। হাড়ের যে মাতৃকা বা ম্যাট্রিক্স সেটা কিন্তু অনমনীয়, মানে হাড়ের ভেতরের অংশটা প্রচণ্ড শক্ত, অনমনীয়, অস্থিতিস্থাপক, অর্থাৎ টানলে লম্বা করা যাবে না, এবং অবশ্যই কঠিন। হাড়ের ভেতরকার যা কিছু আছে আবরণ দ্বারা আবৃত, ভেতরে হাড়ের ভেতরে যা কিছু আছে সবটাই কিন্তু এরকম অনমনীয়, অস্থিতিস্থাপক এবং কঠিন। এই যে হাড়ের মাতৃকাটা, এটাকে যদি আমরা রাসায়নিকভাবে গবেষণা করে দেখি তাহলে দেখব হাড়ের মাতৃকার মধ্যে জৈব বস্তু আছে 40%, কোথাও 30%ও লেখা আছে। হাড়ের মাতৃকার মধ্যে জৈব যৌগ আছে হলো 40%। এই জৈব যৌগগুলো কি কি? কোলাজেন, এটাই মেন। হাড়ের কিন্তু কোলাজেন নামের যেই পদার্থটা সেটাই প্রধানত থাকে। হাড়ের ভেতরে সবচেয়ে বেশি যে উপাদানটা থাকে তার নামই হলো কোলাজেন। জাস্ট মনে রেখো, কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। কোলাজেন কিন্তু এক ধরনের প্রোটিন। এখন কোলাজেন ছাড়াও হাড়ের মধ্যে আরও একটা উপাদান থাকতে পারে যার নাম হলো অসেইন। অসেইনের ব্যাপারে ইন্টারনেটে আমি এটুকু দেখলাম যে হাড়ের ভেতরকার থেকে তুমি যদি কোনো অজৈব যৌগগুলোকে বাদ দাও, হাড়ের ভেতর থেকে তুমি যদি অজৈব যৌগগুলোকে বাদ দাও, বাকি অংশটুকুকেই বলা হয় অসেইন। হাড়ের ভেতর থেকে যদি এই জিনিসগুলোকে বাদ দেওয়া হয়, বাদ বাকি পুরো অংশটাকেই বলা হয় অসেইন। তার মানে অসেইন মানে হচ্ছে কোলাজেন, কোলাজেনের সঙ্গে আরও কিছু উপাদান, কোলাজেন আর বেশ কিছু উপাদানকে একত্রে কিন্তু অসেইন বলা হয়। হাড়ের ভেতর থেকে যদি অজৈব যৌগগুলোকে বাদ দেওয়া হয়, বাদ বাকি সমস্ত অংশের নামে হলো অসেইন। তোরা মনে রাখবে হাড়ের প্রধান গাঠনিক উপাদানই হচ্ছে এই কোলাজেন নামের প্রোটিন, এটা আমরা মনে রাখবো। হাড়ের মাতৃকাতে যদি আমরা অজৈব পদার্থের কথা চিন্তা করি, হাড়ের মাতৃকার মধ্যে অজৈব পদার্থ এবং এই কোষ মিলে রয়েছে 60%। অজৈব পদার্থ আর এই কোষ মিলে রয়েছে কিন্তু 60%। হাড়ের অজৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ক্যালসিয়াম ফসফেট। আমাদের হাড় কিন্তু ক্যালসিয়াম দ্বারা গঠিত। এই কথাতে আবার অনেকে ভুল মিনিং বের করে ফেলে। আমাদের দেশের মানুষজন মনে করে নেহারিতে বা নলাতে যে আঠালো পদার্থগুলো থাকে, বা নেহারি বা নলার ভেতরে যে সাদা রঙের পদার্থগুলো থাকে ওইগুলো ক্যালসিয়াম, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। নলাতে বা নেহারের ভেতরে আমরা যে সাদা রঙের বা আঠালো পদার্থগুলো পাই ওইগুলো আসলে চর্বি। ওগুলোর নামই অস্থিমজ্জা, ওগুলো এক ধরনের চর্বি। এই চর্বির মধ্যে ক্যালসিয়াম নাই। ক্যালসিয়াম তাহলে হাড়ের কোন জায়গাতে আছে? আমরা তো জানি হাড়ের মধ্যে ক্যালসিয়াম আছে। হাড়ের মধ্যেই ক্যালসিয়াম আছে, বোঝো কিন্তু সবাই যে হাড়টা আমরা দেখছি না শক্ত হাড়, সেটাই আসলে ক্যালসিয়াম দ্বারা গঠিত। তুমি যদি হাড়কে চূর্ণ করে খাও তাহলে তুমি ক্যালসিয়াম পাবে। হাড়ের ভেতরে যা আছে ওইটা খেলে ক্যালসিয়াম পাবে না, ওইটা জাস্ট চর্বি। ওইটা শুধু চর্বি। হাড়ের ভেতরে যে পদার্থটা থাকে সেটা শুধু চর্বি। আমরা ওই নলি বা নেহারিতে যেটা খাই ওটাকে আমরা আসলে চর্বি খাই। আমরা যদি ক্যালসিয়াম পেতে চাই তাহলে আমাদেরকে হাড় গুঁড়া করে খেতে হবে, সেটা সাধারণত খাওয়া সম্ভব না। এজন্য আমরা ছোট মাছ খেয়ে ফেলতে পারি। ছোট মাছ খেলে ছোট মাছের আমরা কাটা খাচ্ছি, তার মানে ছোট মাছের হাড় খাচ্ছি, আমরা ক্যালসিয়াম পাবো। অথবা দুধ থেকে কিন্তু প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও বাদাম থেকেও ভালো ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামের সোর্স এইগুলা না। আমরা হাড়ের ভেতরকার ওই চর্বি খেয়ে শুধু গায়ের মধ্যে চর্বির পরিমাণে বাড়াবো, ক্যালসিয়াম পাবো না ওখান থেকে। আমরা মনে রাখবো হাড়ের মধ্যেই ক্যালসিয়াম থাকে, যে হাড়টা আমরা দেখি ওই হাড়ই ক্যালসিয়াম। হাড়টাই তাহলে ক্যালসিয়াম দ্বারা গঠিত। এখন ক্যালসিয়ামের তো নানান রকম যৌগ হতে পারে। ক্যালসিয়ামের কোন যৌগটা হাড়ের মধ্যে সবচেয়ে বেশি থাকে? খুব ভালো করে মনে রাখতে হবে, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, হাড়ের মধ্যে ক্যালসিয়াম ফসফেট থাকে। হাড়ের অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেটই থাকে 85%।
দেহের মধ্যে বেশিরভাগ ক্যালসিয়ামই আমাদের হাড়ের মধ্যে থাকে। এছাড়াও ক্যালসিয়াম কার্বনেটও থাকতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইডও থাকতে পারে, ম্যাগনেসিয়াম ফসফেটও হাড় গঠন করতে পারে। হাড়ের মধ্যে তাহলে এই অজৈব পদার্থগুলো থাকে, এই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে আমরা মনে রাখবো হাড়ের মধ্যে প্রধান জৈব পদার্থ কোনটা? কোলাজেন। এবং প্রধান অজৈব পদার্থ কোনটা? ক্যালসিয়াম ফসফেট। তাহলে হাড় ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। এটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝছো। এবার হাড়ের ভেতরে অনেক ধরনের কোষ পাওয়া যায়। হাড়ের ভেতরে কোন ধরনের কোষগুলো পাওয়া যায় সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। বলা হচ্ছে হাড়ের মধ্যে 4 ধরনের কোষ পাওয়া যায়। একগুলো কোষের নাম হলো অস্টিওপ্রোজেনিটর। অস্টিওপ্রোজেনিটর, এই অস্টিও মানে হলো অস্থি বা হাড়, প্রোজেনিটর মানে হলো তৈরিকারী। বলা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর এগুলা হলো এক ধরনের স্টেম সেল। এগুলো এক ধরনের স্টেম সেল। এরাই হচ্ছে হাড় তৈরির জন্য দায়ী। কোনো জায়গা যদি ভেঙে যায়, হাড়টার ভেঙে যায়, হাড়ের ক্ষয়ক্ষতি হয়, সে মেরামত থেকে শুরু করে হাড়ের বৃদ্ধি সব কিছুর জন্য এই অস্টিওপ্রোজেনিটরই দায়ী। এরা হলো এক ধরনের স্টেম সেল, এরা হাড় তৈরি করতে পারে। এবার চলো অস্টিওব্লাস্ট। তোমরা মনে রাখবে অস্টিও মানে হলো হাড় আর ব্লাস্ট মানে হলো শিশু। তার মানে হাড় তৈরিকারী যে প্রাথমিক কোষগুলো আছে, মানে হচ্ছে কেবল হাড় তৈরি হচ্ছে, হাড় তৈরিকারী প্রাথমিক কোষগুলোকেই বলবো আমরা অস্টিওব্লাস্ট। মানে এরা কেবল হাড় তৈরি শুরু করেছে, এরা হাড় তৈরি করছে, এরকম একটা অবস্থা। অস্টিওসাইট, অস্টিও মানে হাড় আর সাইট মানে হলো কোষ। হাড়ের কোষকেই সরাসরি আমরা বলবো হচ্ছে অস্টিওসাইট। পূর্ণবয়স্ক হাড়ের কোষকে বলবো আমরা অস্টিওসাইট। অস্টিওক্লাস্ট সম্পর্কে এবার ধারণা নেব। অস্টিওক্লাস্ট এদের কাজই হচ্ছে এরা হাড়ের কোষকে ধ্বংস করে। তাহলে আমরা মনে রাখবো অস্টিওপ্রোজেনিটর এরা হলো হাড়ের কোষ তৈরি করে, এরা হলো তৈরি করে, এরা হচ্ছে হাড়ের কোষ তৈরি করে। অস্টিওব্লাস্ট এও হলো হাড়ের কোষ তৈরি করে। অস্টিওসাইট এরা হলো পূর্ণাঙ্গ হাড়ের কোষ, অস্থির কোষ, এরা পূর্ণাঙ্গ অস্থির কোষ। আর অস্টিওক্লাস্ট এরা হচ্ছে ধ্বংস করে, অস্থির কোষ ধ্বংস করে। তাহলে এরা সবাই মিলে সাম্যাবস্থায় থাকে। যখন অস্টিওব্লাস্ট বেশি বেশি হাড়ের কোষ তৈরি করে, তখন অস্টিওক্লাস্ট বেশি বেশি হাড়ের কোষ ধ্বংসও করে। এই জন্য আমাদের হাড় বাড়েও না, আমাদের কমেও না। যদি অস্টিওব্লাস্ট বেশি হাড় তৈরি করে কিন্তু অস্টিওক্লাস্ট বেশি ধ্বংস না করে, তাহলে কিন্তু আমাদের হাড়ের বৃদ্ধি হয়ে যাবে। আবার যদি অস্টিওব্লাস্ট কম তৈরি করে কিন্তু অস্টিওক্লাস্ট বেশি ধ্বংস করে, তাহলে আমাদের হাড়ের ক্ষয় হবে। কাজেই এরা সবাই খুব সুন্দর করে সুনিয়ন্ত্রিতভাবেই হাড়ের কোষ তৈরিও করে, ধ্বংসও করে। আমরা মনে রাখবো অস্টিওপ্রোজেনিটর এরা হলো স্টেম সেল, অস্টিওব্লাস্ট হাড়ের কোষ তৈরি করে, অস্টিওসাইট এরা পূর্ণাঙ্গ হাড়ের কোষ, আর অস্টিওক্লাস্ট এদের কাজে হলো হাড়ের কোষ ধ্বংস করা। আমরা অস্থির গঠন সম্পর্কে জেনেছি। এবার আমরা আলোচনা করব অস্থির প্রকারভেদ সম্পর্কে। আমাদের শরীরে যে অস্থিগুলো আছে তারা 2 প্রকার। এই 2 প্রকার অস্থি আমরা এখন আলোচনা করব। একটা অস্থি আমি আঁকি, তোমরা লক্ষ্য করো। এই যে একটা অস্থি আমি আঁকছি, তোমরা হয়তো চিনতে পারছো এটা হতে পারে হাতের হিউমেরাস অথবা পায়ের ফিমার। আমি একটা অস্থিকে এঁকেছি। এই অস্থির মধ্যেই কিন্তু 2 ধরনের অস্থি রয়েছে। এই একটা অস্থির মধ্যেই কিন্তু 2 ধরনের অস্থি রয়েছে। তুমি যদি পায়ের রান খেতে যাও, মুরগির পায়ের রান খাচ্ছ তুমি, রানের একদম যে আগা অংশটা, রানের যে হাড়ের একদম আগা অংশটা সেটা দেখবে একটু নরম। আবার রানের হাড়ের একদম যে শেষ অংশটা সেটাও দেখবে একটু নরম, আর মাঝখানের অংশটা দেখবে বেশ শক্ত। তোমার প্রত্যেকে এটা আশা করি খেয়াল করেছো যে পায়ে রান খেতে যাচ্ছ, রান খেয়েছো, এখন হাড় তুমি খেতে চাচ্ছ, হাড়ের সবচেয়ে উপরের অংশ এবং সবচেয়ে নিচের অংশ, এই দুটো অংশ কিন্তু একটু নরম, সহজে কামড় দেওয়া যায়, কিন্তু মাঝখানের অংশটা বেশ শক্ত। তার মানে বুঝতে পারছো একটা অস্থির মধ্যে 2 ধরনের হাড় রয়েছে, 2 ধরনের অস্থি রয়েছে। এই যে উপরের দিকের এই পার্টটা কিন্তু বেশ নরম, এই পার্টটা কিন্তু খুব নরম, কামড় দিয়ে কিন্তু ভাঙা যায় সহজে। এই জায়গাটা বেশ নরম, আবার এই জায়গাটা বেশ নরম। এই জায়গা যেগুলো আসলে বেশ নরম, এই জায়গাগুলোকেই বলা হচ্ছে আসলে স্পঞ্জি অস্থি। এগুলোকেই বলা হচ্ছে স্পঞ্জি অস্থি। বাংলায় যদি লিখি
স্পঞ্জি অস্থি, ইংরেজিতেও লিখলেও একই হবে, স্পঞ্জি। আর এই যে শক্ত অস্থিগুলা এই জায়গাতে বেশ শক্ত, কিন্তু এরা এই শক্ত অস্থি যেইটুকুতে রয়েছে এই অংশটুকুকে বলা হচ্ছে নিরেট অস্থি অথবা কম্প্যাক্ট বোনস। আমাদের বেশিরভাগই বড় বড় অস্থির যে শীর্ষগুলো রয়েছে সেগুলো স্পঞ্জি হয় এবং মাঝখানের যে অংশটা সেটা মোটামুটি নিরেট হয়। এছাড়াও আমাদের কোনো কোনো হাড় রয়েছে যারা পুরোপুরি স্পঞ্জি, যেমন আমাদের এই মাথার খুলির আমাদের করটিকার যে হাড়গুলো রয়েছে তারা কিন্তু পুরোপুরি স্পঞ্জি। সামনে আমরা এই উদাহরণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপাতত উদাহরণে যাচ্ছি না। জাস্ট আমরা এইটুকু মনে রাখবো, আমাদের শরীরের মধ্যে বেশ কিছু অস্থি রয়েছে যারা খুব নরম নরম টাইপের, তারাই হলো স্পঞ্জি। আর যেই অস্থিগুলোর যেই জায়গাগুলো শক্ত শক্ত অস্থিগুলোকেই বলছি আমরা কিন্তু নিরেট। বলা হচ্ছে একটা শিশুর শরীরের প্রায় সব অস্থি কিন্তু স্পঞ্জি। শিশুর যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, বেশ কিছু হাড় আস্তে আস্তে শক্ত হয়, তখন কিন্তু নিরেট হাড়গুলো গঠন হতে শুরু করে। তাহলে আমরা মনে রাখবো শিশুর শরীরের প্রায় সমস্ত অস্থি কিন্তু হচ্ছে স্পঞ্জি, কিন্তু আমরা যখন যত বয়স আমাদের বাড়তে থাকে তখন আমাদের হাড়গুলো নিরেট হাড় হওয়া শুরু করে। একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে যদি হিসেব করা হয় তাহলে দেখা যায় এই স্পঞ্জি অস্থির পরিমাণ হলো 20% এবং নিরেট অস্থির পরিমাণ হচ্ছে প্রায় 80%। এই পার্সেন্টেজটা করা হয়েছে ওজনের ভিত্তিতে, ভরের ভিত্তিতে, মানে একজনের নিরেট অস্থিগুলোকে মাপা হয়েছে এবং স্পঞ্জি অস্থিকে মাপা হয়েছে, এভাবে আসলে এই পার্সেন্টেজটা বের করা হয়েছে। যদি তুমি সাইজের বিবেচনা করো তাহলে দেখা যাবে যে স্পঞ্জি অস্থি শরীরে অনেক আছে, কিন্তু এদের ওজন অত্যন্ত কম, তো এদের ভর খুবই কম, এই জন্য এরা মাত্র 20%। আর নিরেট অস্থিগুলো বেশ ভারী, এরাই হচ্ছে 80%। আশা করি তোমরা নিরেট এবং স্পঞ্জির এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। এখন স্পঞ্জি অস্থিকে যদি এইটুকু অংশকে যদি আমি একটু কাটি, কেটে নিয়ে গিয়ে যদি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি তাহলে কেমন দেখাবে। আমি তথ্যগুলো একটু মিশিয়ে দিই, আমার জায়গা লাগবে, আমি এগুলো একটু মিশিয়ে দিই। স্পঞ্জি অস্থিকে অল্প একটুকে যদি আমরা কেটে নিয়ে গিয়ে এপাশে একটু বড় করে দেখি তাহলে কেমন দেখাবে। লক্ষ্য করো কেমন দেখাবে। স্পঞ্জি অস্থির ভেতরে দেখা যাবে এরকম ঘর ঘর অবস্থা, মৌমাছির চাকের মতো। মৌমাছির চাকের মধ্যে যেমন অনেক ঘর থাকে, মৌমাছির চাকের মধ্যে যেমন অনেক ঘর থাকে, স্পঞ্জি অস্থির ভেতরে এরকম আমরা ঘর দেখতে পাবো, ঘর ঘর দেখবো যে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে এবং ঘর ঘর অবস্থা রয়েছে। আমরা নিরেট অস্থিকে যদি এভাবে কাটি, প্রস্থ বরাবর কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে কেমন দেখব। আমরা নিরেট অস্থিকে প্রস্থ বরাবর কাটলে এরকম গোল প্রস্থচ্ছেদ পাবো। তোমরা একটা জিনিস মনে রেখো, আমরা যখন ম্যাথমেটিক্স বা ফিজিক্স পড়ি তখন আমরা নিরেট বলতে বুঝি যে একদম ভেতরে কোনো ফাঁকা জায়গা নাই। তবে হাড়ের ব্যাপারটা অনেকটা একটু আলাদা, হাড়ের ব্যাপারটা এরকম না। নিরেট অস্থির মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে একটু ফাঁকা আছে, কিন্তু যে দেয়ালটা আছে এটা সম্পূর্ণ নিরেট, এর মধ্যে কোনো ঝামেলা নাই, এর মধ্যে কোনো ফাঁকা নাই। তাহলে আমরা মনে রাখবো ফিজিক্সের বা কেমিস্ট্রির বা ম্যাথের যে নিরেট ওই সংজ্ঞা কিন্তু আমাদের বায়োলজিতে মিলছে না। এই নিরেটের মধ্যে কিন্তু একটু ফাঁকা আছে, নিরেট অস্থির মধ্যেও ফাঁকা আছে, কিন্তু যে দেয়ালটা আছে সেটা সম্পূর্ণ নিরেট। তার মানে আমরা নিরেট অস্থির মধ্যেও দেখব একটু ফাঁকা গহ্বর আছে, এই যে এই ফাঁকা গহ্বরই হচ্ছে এইটা। কিন্তু দেয়াল যেটা, এই প্রাচীর যেটা, এই প্রাচীরটা কিন্তু সম্পূর্ণ নিরেট। নিরেট অস্থির প্রাচীর যেটা আমরা পাবো, প্রাচীরটা হবে সম্পূর্ণ নিরেট। নিরেট অস্থির এই প্রাচীরটা সম্পূর্ণ নিরেট এবং প্রচণ্ড ঘন এবং নিরেট হওয়ার কারণে কিন্তু এর ভরও খুব বেশি। আমরা এই নিরেট অস্থির ভেতরে বেশ কিছু একক রয়েছে, সেই এককগুলো সম্পর্কে ধারণা নিব এবং স্পঞ্জি অস্থির মধ্যেও যে এককগুলো রয়েছে তাদের সম্পর্কেও ধারণা নিব। আপাতত ছবিটা শেষ করি। লক্ষ্য করো নিরেট অস্থির চেহারাটা অনেকটা এরকম, একদম ঘন। নিরেট অস্থির চেহারাটা অনেকটা এরকম, একদম ঘন, কোনো ভেতরে ফাঁকা নাই।
কিন্তু স্পঞ্জি অস্থির ভেতরটা আমরা দেখছি ফাঁকা ফাঁকা, ভেতরে অনেকটা মৌমাছি চাকের মতো ফাঁকা ফাঁকা। এখন স্পঞ্জি অস্থির মধ্যে যে ছোট ছোট এককগুলো দেখা যাচ্ছে, এই এককগুলোকে বলা হয় ট্রাবেকুলি। এই এককগুলোকে বলা হচ্ছে ট্রাবেকুলি। স্পঞ্জি অস্থির ভেতরকার এই এককগুলোকে বলা হচ্ছে ট্রাবেকুলা। ট্রাবেকুলা, বহু বচনে ট্রাবেকুলিও বলা যেতে পারে। তাহলে আমরা মনে রাখবো স্পঞ্জি অস্থির কার্যকরী একককেই বলা হচ্ছে ট্রাবেকুলা বা ট্রাবেকুলি। এজন্য স্পঞ্জি অস্থিকে কিন্তু ট্রাবেকুলার অস্থিও বলা যেতে পারে। নিরেট অস্থির মধ্যেও আমরা কিছু কার্যকরী বা গঠনগত একক পাই। নিরেট অস্থির মধ্যেও কিছু আমরা একক পাই। এককগুলোকে অনেকটা বলয়ের মতো দেখায়, এরকম ছোট ছোট বলয়ের মতো দেখায়। এগুলো কিন্তু ফাঁকা জায়গা না, এগুলোও নিরেট, কিন্তু দেখতে অনেকটা বলয়ের মতো। এই যে আমি যে বলয়গুলা দিলাম, এগুলো কিন্তু ফাঁকা জায়গা না, অবশ্যই মনে রেখো। নিরেট অস্থির মধ্যে কিন্তু ফাঁকা জায়গা না, এগুলো জাস্ট বলয়। এই বলয়গুলোকে আমরা বলবো হ্যাভারসিয়ান সিস্টেম। ভালো করে মনে রেখো সবাই, স্পঞ্জি অস্থির গঠনগত বা কার্যগত একককে বলা হয় ট্রাবেকুলা, এবং নিরেট অস্থির গঠনগত বা কার্যগত একককে বলা হয় হ্যাভারসিয়ান সিস্টেম। স্পঞ্জি অস্থির এককের নাম ট্রাবেকুলা, আর নিরেট অস্থির এককের নাম হলো হ্যাভারসিয়ান সিস্টেম। তাহলে আমরা এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখবো। এখন দেখো এই ট্রাবেকুলা এর গঠনটা কেমন। ট্রাবেকুলার গঠন বেশ সরল। এই ট্রাবেকুলার গঠনের মধ্যে কিন্তু কখনোই আমরা হ্যাভারসিয়ান সিস্টেম পাবো না। পরীক্ষায় বারবার আসে যে কোন ধরনের অস্থির মধ্যে হ্যাভারসিয়ান সিস্টেম পাওয়া যায় না। আমরা মনে রাখবো স্পঞ্জি অস্থির মধ্যে কিন্তু আমরা হ্যাভারসিয়ান সিস্টেম পাবো না। কোথায় হ্যাভারসিয়ান সিস্টেমটা পাবো আমরা? হ্যাভারসিয়ান সিস্টেম পাবো আমরা নিরেট অস্থির বেলায়। হ্যাভারসিয়ান সিস্টেম যেহেতু সিস্টেম, এটা একটু বেশি জটিল টাইপের হবে। ক্লোপটন হ্যাভার্স নামক একজন বিজ্ঞানী হাড়ের মধ্যে এই স্ট্রাকচারগুলোকে প্রথম দেখেন, তার নাম অনুসারেই এই জিনিসগুলোকে নাম দেওয়া হয়েছে হ্যাভারসিয়ান সিস্টেম। আমরা এবার চলো হ্যাভারসিয়ান সিস্টেমের স্ট্রাকচারটা বিস্তারিত আলোচনা করি। এই যে দেখো, এই বৃত্তটার নামই কিন্তু হ্যাভারসিয়ান সিস্টেম, এটার নামই হলো হ্যাভারসিয়ান সিস্টেম, এই বলয়গুলোর নামই হলো হ্যাভারসিয়ান সিস্টেম। আমি ওপাশে গিয়ে তোমাদেরকে হ্যাভারসিয়ান সিস্টেমটাকে বিস্তারিতভাবে এঁকে দেখাই। একটা হ্যাভারসিয়ান সিস্টেমে আমরা দেখি অনেকগুলো বলয় পাওয়া যায়। একটা হ্যাভারসিয়ান সিস্টেমে অনেকগুলো বলয় পাওয়া যায়। আমি বলয়গুলো দিয়ে নেই। এটা হচ্ছে সবচেয়ে বাইরের দিকের বলয়, এটা হচ্ছে তার ভেতরের বলয়, এটা হলো তার ভেতরের বলয়, এটা হলো তার ভেতরের বলয়। হ্যাভারসিয়ান সিস্টেমে আমরা দেখি অনেকগুলো বলয়। এই যে বলয়গুলো আমরা দেখছি হ্যাভারসিয়ান সিস্টেমে, ল্যামেলি, বলয়গুলোকে বলা হচ্ছে ল্যামেলি। এই ল্যামেলি নামের বলয়ের বিভিন্ন জায়গায় গর্ত দেখা যায়। যেমন এখানে একটা এরকম গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত। অর্থাৎ হ্যাভারসিয়ান সিস্টেমে অনেক ল্যামেলি পাই, ল্যামেলির মধ্যে কিছু গর্ত থাকে। আবার দেখো এখানে একটা গর্ত, এই যে এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত। আমরা অনেকগুলো গর্ত দেখতে পাচ্ছি, তাই না? আমরা ল্যামেলির গায়ে অনেকগুলো গর্ত দেখতে পাচ্ছি। এই গর্তগুলোকে বলা হয় ল্যাকুনা। এই গর্তগুলোকে বলা হয় ল্যাকুনা। গর্তগুলোকে বলা হয় ল্যাকুনা। এই ল্যাকুনা নামের গর্ত থেকে এক ধরনের সরু সরু নালী বের হয়ে যায়, যে নালীগুলো অন্য একটা ল্যাকুনার সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে। প্রত্যেকটা ল্যাকুনা থেকে অনেকগুলো নালী বের হয়ে যায়, চারদিকে অনেক নালী বের হয়ে যায়, যারা আশপাশের ল্যাকুনার সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে। এই যে নালীগুলো লক্ষ্য করো, এই যে নালীগুলা, এই নালীগুলোর নাম হলো ক্যানালিকুলি। এই নালীগুলোর নাম হলো ক্যানালিকুলি। নালীগুলোর নাম হলো ক্যানালিকুলি। কুলি শব্দের মানে হলো ছোট, আর ক্যানালি মানে হলো নালী। ছোট ছোট নালী তো এরা, এই জন্য এদের নাম হলো ক্যানালিকুলি। এখন এই যে ল্যাকুনা নামের যে গহ্বরগুলো আছে, এই গহ্বরগুলোতে কি থাকে? এই গহ্বরগুলোতে থাকে হাড়ের কোষ। এই গহ্বরগুলোতেই থাকে হচ্ছে হাড়ের কোষ।
এই গহ্বরগুলোতে হাড়ের কোষ থাকে। ওই যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট নামের যে বিভিন্ন হাড়ের কোষগুলো, সে হাড়ের কোষগুলোই কিন্তু এই ল্যাকুনা নামের গহ্বরগুলোর ভেতরে ভেতরে বাস করে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে মাঝখানে এই জায়গাতে একটা নালী, এই নালীটাকে বলা হচ্ছে কিন্তু হ্যাভার্সিয়ান নালী। ইংরেজিতে যদি লিখি তাহলে হবে হ্যাভার্সিয়ান ক্যানেল। হ্যাভার্সিয়ান ক্যানেল। এই হ্যাভার্সিয়ান নালীর ভেতরে আবার 3টা নালী থাকে। একটা নালী হয় শিরার, একটা নালী হয় ধমনীর, আরেকটা হয় স্নায়ুর। এগুলা লিখতে যাচ্ছে না, বেশি গ্যাঞ্জাম দেখাবে। এই ঘটনাটাই দেখো, এই যে পুরো স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পেলাম, এই পুরো স্ট্রাকচারটাকে কিন্তু বলছি আমরা একটা হ্যাভার্সিয়ান তন্ত্র। এই পুরো স্ট্রাকচারকেই কিন্তু আমরা বলছি একটা হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের চারদিকে আমরা অনেকগুলো নালী পাচ্ছি, নালীগুলোকে বলছি আমরা ল্যামেলি। ল্যামেলিতে কিছু গর্ত পেলাম যাদের নাম হলো ল্যাকুনা। এবং হ্যাভার্সিয়ান সিস্টেমের সবচেয়ে ভেতরে থাকলো কিন্তু হ্যাভার্সিয়ান ক্যানেল অথবা হ্যাভার্সিয়ান নালী। এই যে এটা হলো হ্যাভার্সিয়ান নালী। এখন এরকম হ্যাভার্সিয়ান সিস্টেম একটা নিরেট অস্থির মধ্যে কত রয়েছে? অসংখ্য রয়েছে। দেখো, অসংখ্য রয়েছে। এটা একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এটা একটা হ্যাভার্সিয়ান সিস্টেম। তাহলে এখানে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম থাকলে নিশ্চয়ই এই জায়গাতে আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেম থাকবে। আর হ্যাভার্সিয়ান সিস্টেমগুলো কিন্তু এরকম লম্বা লম্বা হয়, এটাও কিন্তু লম্বা লম্বা। এই হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম কেন্দ্রতেও রয়েছে কিন্তু একটা হ্যাভার্সিয়ান ক্যানেল বা হ্যাভার্সিয়ান নালী। এই হ্যাভার্সিয়ান সিস্টেমেরও কেন্দ্রতে রয়েছে একটা হ্যাভার্সিয়ান নালী। তাহলে দেখো, এটা একটা হ্যাভার্সিয়ান নালী, এটা কিন্তু আরেকটা হ্যাভার্সিয়ান নালী। তাহলে দেখো, 2টা হ্যাভার্সিয়ান সিস্টেমের, এটা একটা হ্যাভার্সিয়ান নালী, এটা একটা হ্যাভার্সিয়ান নালী। এই হ্যাভার্সিয়ান নালীগুলো একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে। এই হ্যাভার্সিয়ান নালীগুলো কিন্তু আবার একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। দেখো, এই হ্যাভার্সিয়ান সিস্টেমের হ্যাভার্সিয়ান নালীর সাথে এই হ্যাভার্সিয়ান সিস্টেমের হ্যাভার্সিয়ান নালীর একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি। এই যে সংযোগটা, 2টা হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে, হ্যাভার্সিয়ান নালীগুলোর মধ্যে একটা সংযোগ। এই নালীটাকে কি বলছি আমরা? এই নালীটাকে আমরা বলছি ভকম্যান্স নালী। এই নালীটাকে আমরা বলছি হচ্ছে ভকম্যান্স নালী বা ক্যানেল। এই নালীটার নাম হলো ভকম্যান্স নালী। তাহলে ভকম্যান্স নালীর কাজ কি বলো? 2টা হ্যাভার্সিয়ান নালীর মধ্যে সংযোগ করা। 2টা হ্যাভার্সিয়ান সিস্টেমের হ্যাভার্সিয়ান নালীর মধ্যে সংযোগ করা হচ্ছে ভকম্যান্স নালীর কাজ। অনেক গ্যাঞ্জামে এখানে, আশা করি তোমরা বুঝতে পারছো যে নিরেট অস্থির মধ্যে থাকে হ্যাভার্সিয়ান তন্ত্র, হ্যাভার্সিয়ান তন্ত্রের ভিতরে থাকে হ্যাভার্সিয়ান নালী। 2টা হ্যাভার্সিয়ান নালীর সঙ্গে সংযোগকারী নালীর নাম হলো ভকম্যান্স নালী। ভকম্যান্স নালী হচ্ছে 2টা হ্যাভার্সিয়ান নালীর মধ্যে সংযোগ তৈরি করে দেয়। তাহলে বুঝতে পারছো যে স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থি এই দুটার গঠন একদম আলাদা। স্পঞ্জি অস্থির গঠন অনেক সরল, কিন্তু নিরেট অস্থির মধ্যে রয়েছে হ্যাভার্সিয়ান সিস্টেম, বেশ গ্যাঞ্জামলা জিনিস, তাই না? এই হ্যাভার্সিয়ান সিস্টেমের যে ছবিটা তোমাদেরকে আমি এখানে দেখালাম, এটা কিন্তু তোমাদের গ মার্কের প্রশ্নতে আসতে পারে যে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আঁকো, তখন তুমি এটাকে আঁকবে। হয়তো তোমার ভকম্যান্স ক্যান্ডেল না দেখাই দিলেও চলবে, এটা দেখাই দিলে আরও গ্যাঞ্জাম লাগছে। তুমি শুধু এরকম সুন্দর করে এঁকে দিবে, এইটুকু দিয়ে বিভিন্ন অংশকে একটু চিহ্নিত করে দিবে, তাহলে হয়ে যাবে। দেখো, এইটুকু চিত্র তোমাকে আঁকতে হবে এবং এই 4টা জিনিস তোমাকে চিহ্নিত করতে হবে। বাংলায় চিহ্নিত করতে পারে, ইংরেজিতে করতে হবে এমন না। এই ছবিটা যেন প্রত্যেকে তোমরা আঁকতে শেখো। এবার আমরা আলোচনা করব আকৃতির উপর ভিত্তি করে অস্থির প্রকারভেদ। কোন অস্থিটা দেখতে কেমন, এর উপর ভিত্তি করে অস্থির প্রকারভেদ। প্রথমে আমরা পড়ব লম্বা অস্থি সম্পর্কে। ইতিমধ্যে আমরা জানি আমাদের হাতের এই জায়গার যে অস্থিটা হিউমেরাস এবং পায়ের রানের যে অস্থি ফিমার, এরা কিন্তু বেশ লম্বা। এছাড়া আমাদের কিন্তু এই রেডিয়াস আলনা, এরাও লম্বা। আমাদের পায়ে টিবিয়া ফিবুলা, তারাও কিন্তু লম্বা। এই লম্বা অস্থিগুলোকেই কিন্তু বলা হচ্ছে লম্বা অস্থি। উদাহরণ হলো হিউমেরাস, ফিমার। টিবিয়া ফিবুলা, রেডিয়াস আলনা এরাও হবে। খাটো অস্থি, যে অস্থিগুলো ছোট ছোট তারাই হলো খাটো অস্থি। খাটো অস্থি কোনগুলা বলো তো? আমাদের হাতের যে কবজি আছে, কার্পাল অস্থি, এরা কিন্তু বেশ খাটো খাটো। আমাদের যে পায়ের গোড়ালি বা আমাদের হচ্ছে পদতলের যে অস্থিগুলা, যাদেরকে বলে টার্সাল অস্থি, তারাও কিন্তু বেশ খাটো। অর্থাৎ কার্পাল অস্থিগুলো, টার্সাল অস্থিগুলো, তারা কিন্তু বেশ খাটো। চাপা, চাপা মানে হলো চ্যাপ্টা। এই অস্থিগুলো অনেকটা প্লেটের মতো চ্যাপ্টা। আমাদের এই যে করটির যত অস্থি রয়েছে, করটিকার যত অস্থি রয়েছে, করটিকার যত অস্থি রয়েছে বেশিরভাগই কিন্তু চ্যাপ্টা। তাছাড়াও আমাদের যে স্ক্যাপুলা, এই যেখানে আছে আমাদের
পিঠের এই জায়গাতে আছে স্ক্যাপুলা। এছাড়া আমাদের যে পরশুকা, আমাদের যে স্টারনাম মানে যে বুকের সামনের দিকের অস্থি, এরাও কিন্তু সবাই চাপা। এবার অনিয়ত মানে হচ্ছে যে অস্থিগুলো একরকম হয় না, বিভিন্ন শেপের হতে পারে, তারাই হলো অনিয়ত। অনিয়ত অস্থির উদাহরণই হচ্ছে কিন্তু কশেরুকা। আমাদের গলার সার্ভাইকাল কশেরুকাগুলো একরকম দেখতে, আমাদের বুকের থোরাসিক কশেরুকাগুলো আরেক রকম দেখতে, আমাদের পেটের লাম্বার কশেরুকাগুলো কিন্তু আবার আরেক রকম দেখতে, অর্থাৎ কশেরুকাগুলো আলাদা আলাদা রকম দেখতে, এই জন্য তাদেরকে বলা হয় কিন্তু অনিয়ত। তারপরে দেখো বায়ুপূর্ণ অস্থি। কিছু অস্থির ভেতরে বায়ু থাকে, বাতাস থাকে, বিশেষ করে আমাদের প্যারানেসাল অস্থি যেগুলো, তাদের মধ্যে বাতাস থাকে। আমাদের নাকের চারপাশে যে অস্থিগুলো থাকে, যেগুলোর মধ্যে আসলে সাইনাস থাকে, আমরা সাইনোসাইটিস পড়েছিলাম শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ে। তো যাই হোক, নাকের আশপাশে যে অস্থিগুলো রয়েছে তাদের মধ্যেই বাতাস থাকে, তারাই বায়ুপূর্ণ অস্থি। নাকের চারপাশে মোট 4 ধরনের অস্থি রয়েছে। সেগুলা কি কি? ফ্রন্টাল আমাদের কপালের অস্থির নাম। স্ফেনয়েড চোখের পেছনে থাকে, এথময়েড নাকের পেছনে, ম্যাক্সিলা মানে হলো আমাদের উপরের চোয়াল। এই কয়টা অস্থির ভেতরে বাতাস থাকে, এরাই হলো বায়ুপূর্ণ অস্থি।